ওয়েলকাম টু দ্য ডিজিটাল এডুকেটর প্ল্যাটফর্মে। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ন্যায়। গত ক্লাসে আমরা স্বাধীনতা, তারপর যদি আমরা দেখি ক্ষমতা সতীর্থকর নীতি, আইনের বিভিন্ন প্রকারভেদ, আইনের সংজ্ঞা, তারপর আইন সম্পর্কে যা কিছু আছে সবগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা দেখব ন্যায়। আমরা যদি ন্যায় দেখি, তো ন্যায় যে বিষয়টা শুধুমাত্র আজকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা না, আমরা সেই মানব সভ্যতার উষাকাল থেকে অর্থাৎ একদম প্রাচীনকাল থেকে আমরা ন্যায় বিষয়টি দেখতে পাই। তো ন্যায় এক কথায় যদি আমরা বলি যে কারোর সঙ্গে যদি কোনো কিছু অন্যায় হয় এবং তার সে অন্যায়ের বিরুদ্ধে সে যদি প্রতিকার পায় এবং যথাযথ প্রতিকার পায়, তা সেটাকে আমরা বলবো যে তার সঙ্গে ন্যায়সঙ্গত যে বিচার সেটা করা হলো। এবং আমরা যদি দেখি যে যে তার সে যে ন্যায় পাওয়ার যোগ্য সেই ন্যায় যদি সে না পায় বা ন্যায় পেল কিন্তু সেরকম না, তাহলে সেটাকে আমরা বলতে পারি যে সে সুবিচার বা যে ন্যায় বিচার সেটা আমরা দেখতে পাচ্ছি না। রিসেন্টলি আমরা এরকম অনেক ঘটনা দেখতে পাচ্ছি। তো আমরা আলোচনা করি যে ন্যায়। তো ন্যায়ের যদি আমরা এক কথায় কি বিষয়টা সেটা আমরা নিয়ে আলোচনা করলাম যে ন্যায় বিষয়টা কি। আচ্ছা, তো এখানে ন্যায় আমরা দেখতে পাচ্ছি, যেটা বলা হলো যে মানব সভ্যতা উষাকাল থেকেই যে ন্যায় বিষয়টা সেটা নিয়ে আমরা দেখতে পাই। ন্যায় হলো সবলের স্বার্থ। এখানে কে বলেছেন? যে প্রাচীন গ্রিসের বিশিষ্ট দার্শনিক থ্রাসিমেকাসেস। অ্যারিস্টটল ন্যায়ের অবস্থান লক্ষ্য করেছেন সঠিক কর্মবন্টনের নীতি, সুশাসন ও সুশৃঙ্খলতার ভাবনায়। রোমান আইনের স্বাভাবিক ন্যায়ের ভাবনা প্রকৃত আইনের সঙ্গে যুক্ত এগুলো। আর হবস মানুষের আত্মরক্ষার পেছনে পেয়েছে ন্যায় নীতি ও নৈতিকতার সমর্থন। লক স্বাভাবিক স্বাধীনতা ও স্বাভাবিক আইনের ন্যায্যতার পক্ষে বলেছেন। তাহলে আমরা প্রথমেই দেখলাম যে ন্যায় কি। তাহলে ন্যায় আমরা দেখতে পাচ্ছি যে মানব সভ্যতার উষাকাল থেকেই ন্যায় বিষয়টি চলে আসছে। তো এই যে বিষয়গুলো, তো আমরা এবার দেখি যে ন্যায়ের অর্থটা কি। ন্যায়, আমরা যে ন্যায়কে ইংরেজিতে আমরা কি বলি? জাস্টিস। জাস্টিস যে শব্দটি সেটা লাতিন শব্দ জাস্টাস বা জাস্টিসিয়া থেকে এসেছে। এই শব্দগুলো অর্থ হলো সংযোগ সাধন বা সামঞ্জস্য বিধান। এখানে দেখি সাধারণভাবে ন্যায় বলতে ন্যায়পরায়ণতা বা ন্যায্যতাকে বোঝায়। ন্যায় হলো চরম সত্য, বিশুদ্ধ, পরিপূর্ণতা প্রতীক। আর যা ভুল, অন্যায়, অসঙ্গত তার একেবারে বিপরীত যে বিষয় সেটাকে আমরা বলছি ন্যায়। ন্যায়ের যদি আমরা প্রকারভেদগুলো দেখি, ন্যায়কে আমরা আইন যেমন দেখেছিলাম যে ব্যাপক অর্থে আইন কি, সংকীর্ণ অর্থে আইন কি, সেম একই রকম করে আমরা দেখব ব্যাপক অর্থে ন্যায় বলতে কি বোঝায়, তারপর সংকীর্ণ অর্থে ন্যায় বলতে কি বোঝায়। ব্যাপক অর্থে ন্যায় বলতে এই সততা বা এক বিশেষ গুণকে বোঝায়। ব্যাপক অর্থে ন্যায়ের ধারণা লক্ষ্য করা যায় প্লেটোর ধারণায়। প্লেটোর মতে ন্যায় হলো সত্যের মতো এক শাশ্বত ধারণা যা সমাজের পরিবর্তনের পরিপ্রেক্ষিত একই রকম থাকে। অর্থাৎ প্লেটো এখানে ন্যায়কে একটি চিরস্থায়ী, একদম চিরন্তন সত্য বা শাশ্বত ধারণার সঙ্গে তুলনা করেছেন, এবং যেটা হয় যে আর ন্যায় সময় পরিবর্তনের পরিপ্রেক্ষিত একই রকম থাকে। অর্থাৎ যা অন্যায়ের বিরুদ্ধেই বিপরীত পক্ষে যেটা বিপরীত দিকে যেটা আমরা দেখি সেটাকে আমরা বলবো ন্যায়। তো এটা যতই সময় চেঞ্জ হয়ে যাক না কেন, ন্যায় ন্যায়ই থাকবে। ব্যাপক অর্থে সমাজে বসবাসকারী জনগণের অধিকার ও কর্তব্যসমূহের সংযোগ সাধনের সমস্যার সঙ্গে ন্যায়বোধ জড়িয়ে থাকে। এদিক থেকে বিচার করলে ন্যায় বিচার হলো একই সঙ্গে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক। আর ভারতের সংবিধানের প্রস্তাবনায় আমরা ন্যায় যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করতে দেখি। তো এইগুলো ব্যাপক অর্থে ন্যায়। সংকীর্ণ অর্থে ন্যায় যদি আমরা দেখি, সংকীর্ণ অর্থে ন্যায় বলবো যে ন্যায় হলো একটি মূলত আইনগত ধারণা। তাহলে সংকীর্ণ অর্থে ন্যায় মূলত আইনগত ধারণা। এই অর্থে ন্যায় বিচারকে নির্দিষ্ট সমাজে আইন ব্যবস্থা ও আইনগত প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত অর্থে ব্যাখ্যা করা হয়। তো এই যেগুলো, তাহলে সংকীর্ণ অর্থে আমরা দেখবো যে ন্যায় মূলত আইনগত ধারণা। ন্যায়ের সংজ্ঞা সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী যে সকল মতবাদ বা তত্ত্ব দিয়েছে সেটা হচ্ছে প্লেটো প্রদত্ত সংজ্ঞার কি বলা হয়েছে যে প্লেটোর মধ্যে রাষ্ট্রীয় জীবনে ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হয় তখনই যখন সমাজে তিনটি শ্রেণী অর্থাৎ কারিগর শ্রেণী, যোদ্ধা শ্রেণী, শাসক শ্রেণী নিজ নিজ শ্রেণীগত কর্মে নিযুক্ত থাকে আর নিজেদের শ্রেণীগত অবস্থান মেনে নেয় বিনা প্রশ্নে এবং কখনোই অন্য শ্রেণীর কাজকর্মে হস্তক্ষেপ করে না।
তাহলে আমরা যদি এক কথায় বলি, তো এখানে প্লেটো সমাজে তিনটি শ্রেণীর কথা বলেছেন: কারিগর, যোদ্ধা শ্রেণী এবং শাসক শ্রেণী। এবং তারা তাদের যে অবস্থান সেটা বিনা প্রশ্নে মেনে নেয় এবং এক শ্রেণী অন্য শ্রেণীর কাজে হস্তক্ষেপ করে না। বার্কারের মতে কি? বার্কারের মতে নীতিমানবাচক অর্থে ন্যায়ের সংজ্ঞা প্রদান, তার মতে ন্যায় বিচার হলো রাজনৈতিক মূল্যবোধ সমূহের মধ্যে সামঞ্জস্য বিধান ও সমন্বয়। জন রলস ন্যায় সম্পর্কে কি বলেছেন? যে ন্যায় বিচার হলো সুবিচার বা সমদর্শিতা, সুবিচার বা সমদর্শিতা, যথাযথ পদ্ধতির মাধ্যমে যথাযথ বন্টন। ইমানুয়েল কান্ট তিনি কি বলেছিলেন? যে ন্যায় বিচার হলো আইনের প্রতিষ্ঠা, ন্যায় বিচার আইনের প্রতিষ্ঠা এবং প্রয়োগ যা সমান অধিকার এবং নিরপেক্ষ আচরণ সুনিশ্চিত করে। তাই ন্যায় বিচার হলো আইনের প্রতিষ্ঠা এবং প্রয়োগ যা সমান অধিকার এবং নিরপেক্ষ আচরণ সুনিশ্চিত করে। নিরপেক্ষ আচরণ মানে কি? যে কোনো পক্ষপাত করবে না, একদম যার সাথে ন্যায় সঙ্গত সে তাকে সেই ন্যায় দেবে। তো এই জন্য বলা হয়েছে যে নিরপেক্ষ আচরণ সুনিশ্চিত করে। আচ্ছা, ন্যায়ের আমরা যদি প্রকৃতি দেখি, নেচার অফ জাস্টিস, তো ন্যায় আমরা কি বলবো? যে ন্যায় হলো একটি নৈতিক ধারণা। ন্যায়ের ধারণার সঙ্গে নৈতিকতার সত্য জড়িত। ন্যায় হলো সত্য, নির্ভুল, যুক্তিসঙ্গত। ন্যায় মূল্যবোধের ধারণার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর ন্যায় হলো একটি গতিশীল ধারণা, যে আমরা দেখলাম প্লেটোর যে রাষ্ট্রচিন্তায় যে ন্যায় একটা গতিশীল ধারণা। তো এখানে বলা হয়েছে মানুষের নীতিবোধ ও সামাজিক সচেতনতার পরিবর্তনের প্রেক্ষিতে ন্যায়ের ধারণা পরিবর্তন হয়। যেটা আমরা দেখি যে সময় গতিশীল, সেম একই রকম করে আমরা ন্যায়কেও একটা গতিশীল ধারণার সঙ্গে তুলনা করতে পারি। অতীতে যাকে ন্যায়সঙ্গত বলে মনে করা হতো, পরবর্তীকালে তার ন্যায় বিচার বিরোধী হিসেবে প্রতিপন্ন হতে পারে। যেমন একই রকম করে আমরা দেখি যে ভারতে আমরা আগে জাতিভেদ প্রথা দেখেছিলাম বা জাতিভেদ ব্যবস্থা, কিন্তু বর্তমানে সেই যে জাতিভেদ যে ব্যবস্থা সেটা ন্যায় বিরোধী। তো একই রকম তার জন্য বলা হয়েছে ন্যায় হলো একটি গতিশীল ধারণা। ন্যায় নীতি হলো একটি সামাজিক বাস্তবতা। ন্যায়ের প্রকৃতির মধ্যে ভারসাম্য ধারণা নিহিত রয়েছে। ন্যায় শুধুমাত্র স্বাধীনতা, সাম্য, সৌভাতৃত্বের নীতিগুলির মধ্যে বিরোধ মীমাংসার মাধ্যমে ভারসাম্য রক্ষা করে না, একই সঙ্গে সমাজস্থ ব্যক্তিবর্গের পরস্পর বিরোধী দাবির মধ্যেও ভারসাম্য বজায় রাখে। তো এক্ষেত্রে আমরা কি দেখছি? ন্যায় হলো একটি সামাজিক বাস্তবতা। তারপর আমরা কি দেখতে পাচ্ছি এখানে? যে ন্যায় একই সঙ্গে রক্ষণশীল এবং সংস্কারবাদী। সংস্কারবাদী কি? যে একটু আগে যেমন দেখলাম যে প্রাচীনকালে বা আগে ভারতে জাতিভেদ যে ব্যবস্থা সেটা ছিল, কিন্তু বর্তমান সময়ে সেই যে জাতিভেদ ব্যবস্থা সেটা ন্যায় বিরোধী। এর জন্য সেটাকে সংস্কার করে আমরা বর্তমানে জাতিভেদ যে ব্যবস্থা সেটাকে তুলে দেই এবং এটার আমরা বিরোধী হয়ে পড়ি। তো এই যে বলা হয়েছে যে সংস্কারবাদী ন্যায়। তারপর আমরা যদি দেখি ন্যায় হলো ন্যায্যতা। ন্যায্যতা কি? যে ন্যায় সংক্রান্ত সমস্যা মূলত জড়িয়ে রয়েছে সমাজের প্রাথমিক বস্তুর ন্যায্য বন্টনের সঙ্গে। ন্যায্য বন্টন এখানে পড়ে নিয়ে গিয়ে যে অধিকার, স্বাধীনতা, ক্ষমতা, সুযোগ, আয়, সম্পদ ইত্যাদি। তো এখানে জন রলসের মতে ন্যায় হলো ন্যায্যতা। একদম বাস্তবে যদি আমরা দেখি যে স্বাধীনতা, আমরা সমাজে বসবাস করার সময় যদি আমরা দেখি এক শ্রেণীকে বেশি স্বাধীনতা দেওয়া হচ্ছে আর এক শ্রেণীকে কম স্বাধীনতা। একই রকম করে সুযোগের ক্ষেত্রেও যদি আমরা দেখি যে নির্দিষ্ট কিছু শ্রেণীকে বেশি করে সুযোগ দেওয়া হচ্ছে, অন্য কোনো শ্রেণীকে সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে, তাহলে সেই যে বিষয়টা, তাহলে সেই সমাজে আমরা ন্যায় যে বিষয় সেটা ন্যায় বিষয়টা দেখতে পাচ্ছি না। তো এর জন্য বলা হয়েছে যে জন রলসের মতে সম্পদ বন্টনের ক্ষেত্রে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে বৈষম্য করা যেতে পারে, তবে অধিকার বন্টনের ক্ষেত্রে কোনোরূপ পক্ষপাতিত্ব করা যাবে না। অধিকার ভোগের ক্ষেত্রে সকলের সমান হওয়া উচিত। তো এগুলো গেল ন্যায়ের প্রকৃতি সম্পর্কে। আমরা একটু মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি দেখব যে মার্ক্সবাদীরা কি বলেছেন যে সমাজে যে পুঁজিবাদী সমাজ আমরা কি জানি যে বুর্জোয়া শ্রেণী বা ধনবান যে বিষয়টা আমরা জানি যে মার্ক্সবাদীদের মধ্যে সমাজে দুটো শ্রেণী থাকবে, একটা হচ্ছে বুর্জোয়া এবং একটা হচ্ছে সর্বহারা। এই যে বুর্জোয়া পুঁজিবাদী বা এই যে ধনী সমাজে আছে তারা সবসময় তার যে সর্বহারা যে শ্রেণী আছে তাদের উপর শোষণ করে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেই ক্ষেত্রে যে ন্যায় বিষয়টা সেটা আমরা দেখতে পাবো না। তো এর জন্য
মার্ক্সীয় ধারণা অনুযায়ী কি বলা হয়েছে যে ন্যায় প্রতিষ্ঠা নামে শ্রেণীভিত্তিক পুঁজিবাদী সমাজে রাষ্ট্র ব্যবস্থা কার্যত উৎপাদনের উপকরণের মালিকদের অর্থাৎ পুঁজিপতিদের স্বার্থকে রক্ষা করে। আর পুঁজিবাদী সমাজে রাষ্ট্র, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা ইত্যাদি এই যে প্রোলেতারিয়েত শ্রেণীর স্বার্থকে রক্ষা করে না। প্রোলেতারিয়েত শ্রেণী বলতে এখানে আমরা সর্বহারা শ্রেণীদের কথা বলতে পারি, তো তাদের স্বার্থকে রক্ষা করে না। তো এইটা হচ্ছে মার্ক্সবাদীদের মতে ন্যায়ের সংজ্ঞা। আচ্ছা, ন্যায়ের বিভিন্ন রূপ যদি আমরা দেখি, বিভিন্ন রূপ দেখবো আমরা ন্যায়ের। যেমন সামাজিক ন্যায়। সামাজিক ন্যায় মানে কি, যে সমাজে আমরা বসবাস করব, সেই ক্ষেত্রে আমরা যদি এখন সেই সমাজে অসাম্য বা বৈষম্য অথবা আমরা যদি স্বাধীনতার দিক থেকেও যদি একটা বৈষম্য দেখতে পাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে সামাজিক ন্যায় সেটা ভোগ করতে পারি না। তো এর জন্য বলা হয়েছে যে সামাজিক ন্যায় হলো একটি আদর্শমূলক ধারণা যার মাধ্যমে জনসাধারণের সর্বাঙ্গীন কল্যাণ সাধনের কথা বলা হয়। অর্থাৎ এবার এমন একটা সমাজ ব্যবস্থা আছে যেখানে একদম সাম্য, সবার জন্য যে সমান বিষয়টা সেটা, এবং স্বাধীনতা সবার জন্য সমান যে স্বাধীনতা ভোগ করার অধিকার সেটা আছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখব সেই সমাজে কোনো একজন ব্যক্তির সর্বাঙ্গীন কল্যাণ সাধন অবশ্যই হবে। তো এর জন্য বলা হয়েছে যে সামাজিক ন্যায়। সামাজিক ন্যায় বলতে বস্তু বা সামাজিক পুরস্কার, বিশেষ করে ধন সম্পদ উপার্জন ও সমসাময়িক সামাজিক পদমর্যাদা, নৈতিকতার সমর্থনীয় বন্টনকে বোঝায়। তো এটা গেল সামাজিক ন্যায়ের ধারণাটি সাধারণভাবে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়, আর সাধারণ ব্যক্তি স্বার্থের সঙ্গে সম্পর্কিত সব কিছু এই ধারণার অন্তর্ভুক্ত। যেমন হচ্ছে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা থেকে শুরু করে দারিদ্র, অশিক্ষা, নিরক্ষরতা, বেকারত্ব, অনগ্রসরতা সব কিছুই এই সামাজিক ন্যায়ের মধ্যে পড়ছে। এই সামাজিক ন্যায়ের পরবর্তী যে আমরা দেখব সেটা হচ্ছে অর্থনৈতিক ন্যায়। অর্থনৈতিক ন্যায়টা কি জিনিস? অর্থাৎ সমাজে যখন সকল শ্রেণীর মানুষ একদম কর্মক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে পারিশ্রমিকের বিষয় সেটাতে যখন সবাই একদম সমান অধিকার ভোগ করে এবং সবাই যখন একই নির্দিষ্ট যে পারিশ্রমিক সেটা যদি পায়, তাহলে সেখানে আমরা বলবো যে অর্থনৈতিক ন্যায়। কিন্তু আমরা এখনও অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে এই যে পারিশ্রমিক হোক বা কাজের দিক দিয়ে যে একটা বৈষম্য দেখা যায়, তো সেই ক্ষেত্রে আমরা অর্থনৈতিক ন্যায় দেখতে পাই না। তো অর্থনৈতিক ন্যায় এবং সামাজিক ন্যায় ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। অর্থাৎ আমরা সামাজিক ন্যায়ের ক্ষেত্রে দেখলাম যে সমাজে যখন সবাই একদম সমান অধিকার ভোগ করবে, সমান স্বাধীনতা ভোগ করবে, তাহলে সেই ক্ষেত্রে সেই পরিবেশে সে ন্যায় আশা করতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা অর্থনৈতিক যে ন্যায় সেটাও সেই রকম সমাজে দেখতে পাবো। সাধারণত অর্থনৈতিক ন্যায় বলতে অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্যের অনুপস্থিতিকে বোঝায়। উৎপাদন ও বন্টনের স্বাধীনতা, মুনাফা অর্জন, পণ্য ক্রয় বিক্রয়ের স্বাধীনতা, পর্যাপ্ত বেতন কিংবা মূল্য পাওয়ার অধিকার ইত্যাদি ন্যায়সঙ্গত অবস্থা ও অধিকার সংরক্ষণ হলো অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা সংক্রান্ত ধারণার অঙ্গীভূত, যেটা একটু আগে বলা হলো। পরে যদি আমরা দেখি রাজনৈতিক ন্যায়। রাজনৈতিক ন্যায় কি? অর্থাৎ রাজনীতির ক্ষেত্রে ধর্ম, বর্ণ, লিঙ্গ এই নির্বিশেষে যখন সকলেই যোগদান করে সেটাকে আমরা বলবো রাজনৈতিক ন্যায়। তো কি বলা হয়েছে এখানে, যে মূলত রাজনৈতিক ক্ষেত্রে নারী, পুরুষ, শ্রেণী, জাতি, ধর্ম নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষের সার্বিক অংশগ্রহণকে আমরা বলবো রাজনৈতিক ন্যায়। আইনগত ন্যায়। আইনগত ন্যায়টা কি জিনিস? অর্থাৎ আমরা যদি দেখি আইনগত ন্যায় অর্থাৎ আইনের চোখে সকলে সমান এবং আইনের দৃষ্টিতে প্রত্যেকেই সমান এবং প্রত্যেকে ন্যায় পাওয়ার যে অধিকার সেটা আমরা দেখতে পাই। তো আইনগত ন্যায় বলতে বোঝায় দেশের প্রচলিত আইন অনুযায়ী ন্যায়ের প্রতিষ্ঠা, যেটা মেন কথা। আইনগত ন্যায়ের ক্ষেত্রে আইনকে সব দিক থেকে যুক্তিসঙ্গত হতে হবে এবং দেখতে হবে যাতে সকলেই আইন অনুসারে সহজে ন্যায় বিচার পেয়ে থাকে। এক্ষেত্রে আইনে সমান সংরক্ষণ, অন্যায় ও আইনের প্রতিবাদ, স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা ইত্যাদি কথা বলা হয়ে থাকে। তো এই যে আইনগত ন্যায়। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে আমরা দেখবো সাম্য ও ন্যায়ের মধ্যে সম্পর্ক। আমরা কি দেখলাম? প্রথমে যখন আমরা আলোচনা করলাম তখনই দেখলাম সাম্য এবং ন্যায় পরস্পর একে অপরের উপর নির্ভরশীল। অর্থাৎ যদি যে সমাজে সাম্য ব্যবস্থা থাকবে তাহলে সেক্ষেত্রে ন্যায় আশা করা যাবে, এবং যে সমাজে সাম্য যে ব্যবস্থা সেটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ন্যায়ের আশা করতে পারি না। তো এই জন্য বলা হয়েছে যে প্রায়োগিক ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে সাম্য ন্যায়ের মধ্যে কিছু বিরোধ থাকলেও সব ক্ষেত্রেই যে বিরোধ আছে তা নয়।
বরং বলে যায় শুধু ন্যায় ও সাম্য নয়, সাম্য, স্বাধীনতা ও ন্যায় এই তিনটি আদর্শ পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত। সাম্যটা কী জিনিস? যে যোগ্যতা অনুসারে শর্ত সাপেক্ষে অধিকার বা স্বাধীনতাকে বোঝানো হয়ে থাকে। আর সাম্যের ক্ষেত্রে সুযোগের কোনো বৈষম্য করা হয় না, যেটা আমরা আলোচনা করলাম আগেই। অন্যদিকে ন্যায় হলো একটি পূর্ণাঙ্গ মূল্যবোধ যা ভুল, অন্যায় ও অসঙ্গত তার বিপরীত দিকে অবস্থান করে ন্যায়। বার্কারের মতে ন্যায়ের ভিত্তিতেই বৈধতা বিচার করা হয়। তো এখানে আমরা দেখলাম সাম্য ও ন্যায়। কি দেখতে পাচ্ছি আমরা এখানে? যে উভয় ধারণার সঙ্গে, অর্থাৎ সাম্য ন্যায়ের ধারণার সঙ্গে কি জড়িত? সামাজিক মূল্যবোধ জড়িত। আর সাম্য ছাড়া ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব নয়। একটু আগে যেটা উদাহরণ দিয়ে আমরা বললাম যে সমাজে যদি সাম্য ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে পারবো না। তো এখানে বলা হচ্ছে রাজনৈতিক ন্যায়ের সঙ্গে রাজনৈতিক সাম্যের গভীর সম্পর্ক রয়েছে। সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বা মতামত প্রকাশের স্বাধীনতা, অন্যায্য সরকারি নীতি ও কার্যকলাপের বিরোধিতা করার অধিকার, সরকারি চাকরি বা পদ লাভের অধিকার, রাজনৈতিক দল বা সংঘ গড়ে তোলার অধিকার প্রভৃতি ছাড়া রাজনৈতিক ন্যায় কখনোই বাস্তবিত হতে পারে না। তাই সাম্য ছাড়া এখানে তার জন্য আমরা দেখতে পাচ্ছি যদি সমাজে সাম্য ব্যবস্থা থাকে তাহলেই সেখানে ন্যায় প্রতিষ্ঠা সম্ভব, এবং সমাজে যদি সাম্য ছাড়া যদি আমরা অসাম্য বা এই যে বৈষম্য, বিভিন্ন ধরনের বৈষম্য দেখতে পাই তাহলে সেখানে ন্যায় প্রতিষ্ঠা অসম্ভব ব্যাপার। তাহলে এখানে নেক্সট দেখি যে ন্যায়ের সঙ্গে সাম্যের সমন্বয় সাধন গণতন্ত্রের ভিতকে কি করে সুদৃঢ় করে। যে রলসের ন্যায় নীতির প্রধান নীতি হলো সাম্যের নীতি, অর্থাৎ তার মতে মৌলিক স্বাধীনতা প্রদানের ক্ষেত্রে কোনো বৈষম্য করা যাবে না। মৌলিক স্বাধীনতা যদি আমরা দেখি যে কোথাও কোথাও আমরা যদি মৌলিক অধিকারগুলোর কথা বলি তাহলে সেক্ষেত্রে কোনো বৈষম্য অর্থাৎ একটা ভেদাভেদ সেটা আমরা দেখতে পাবো না। তিনি তার দ্বিতীয় নীতিতে সকলের জন্য সুযোগ সুবিধার ক্ষেত্রে ন্যায়সঙ্গত সমতার কথা বলেছেন। আর এই প্রেক্ষিতে ন্যায়ের সঙ্গে সাম্যের যে সমন্বয় সেটা গণতন্ত্রের ভিতকে সুদৃঢ় করে। তাহলে এই গেল আজকে আমাদের ন্যায় যে বিষয় সেটা। তাহলে এখানে আমরা প্রথমেই দেখলাম ন্যায় কি, ন্যায় সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী কি কি মতামত দিয়েছেন এবং ন্যায়ের যে প্রকৃতি এবং ন্যায় যে রূপগুলো, রাজনৈতিক ন্যায় কি, অর্থনৈতিক ন্যায় কি, সামাজিক ন্যায় কি, এই সকলে আমরা আলোচনা করলাম। তো এখানে একটা গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন আমরা যদি দেখি যে ন্যায়, স্বাধীনতা এবং সাম্য পরস্পর কীভাবে সম্পর্কযুক্ত তা নিয়ে আলোচনা করো 6 নম্বরের জন্য। আমরা যদি 2 নম্বরের জন্য দেখি তাহলে প্রশ্ন আসতে পারে ন্যায় সম্পর্কে বার্কারের কী অভিমত, ন্যায় রাজনৈতিক ন্যায় কি, অর্থনৈতিক ন্যায় কি, সামাজিক ন্যায় কি, সাম্য ন্যায়ের মধ্যে সম্পর্ক লেখো, এই সকল আমরা বিষয়গুলো দেখলাম। তো পরের ক্লাসে আমরা দ্বিতীয় যে ইউনিট জাতি এবং জাতীয়তাবাদ সেগুলো নিয়ে আলোচনা করব। আর এই ক্লাসের বা এই চ্যাপ্টারের সব কিছু নিয়ে আমরা আলোচনা করছিলাম। আইন কি, আইনের প্রকারভেদ, তারপরে আমরা যদি দেখি ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি, সাম্য, তারপর আজকে ন্যায়, তাহলে এই চ্যাপ্টারটা আমাদের পুরোপুরিভাবেই কমপ্লিট হয়ে গেল। পরের ক্লাসে তাহলে আমরা জাতি এবং জাতীয়তাবাদ নিয়ে আলোচনা করব। ততক্ষণে আমাদের চ্যানেলকে ফলো করুন। ধন্যবাদ।